তো আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2012। আমাদের 2024, সরি, 9 ডিসেম্বর 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 66তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা থেকে। 18 ধারা দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা মানে এই জায়গায় সত্য ত্রুটিপূর্ণ কার? বিক্রেতার। তো ইংলিশটা আন্ডারলাইন করবেন, পারচেজার্স রাইটস এগেইনস্ট ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল। ভেন্ডর মানে হলো বিক্রেতা, পারচেজার মানে হলো ক্রেতা। তো এটা পাশে যে কোনো এক জায়গায় একটু লেখেন যে এস্টোফেল বা স্বকার্যজনিত বাধা। এস্টোফেল বা স্বকার্যজনিত বাধা। আহ বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো কথা, কাজ বা কার্যবিরতি দ্বারা কাউকে কোনো কাজ করতে বাধ্য করেন, পরবর্তীতে আপনি আপনি এই যে যে তাকে দিয়ে যে কাজটা করাইছিলেন এই কথাটা আপনি অস্বীকার করতে পারবেন না। কিভাবে? ধরেন আপনি গণেশ একজন ব্যক্তি, তার পিতা জীবিত থাকা অবস্থায় গণেশ এক খণ্ড জমি বিক্রি করছে ধরেন বিকাশের কাছে, এবং গণেশ দেখাচ্ছে ওই বিকাশকে যে বিকাশ এই জমির মালিক আমি, তুমি আমার কাছ থেকে এই জমিটা ক্রয় করো। বাট অ্যাকচুয়ালি গণেশ ওই জমির মালিক না, ওই জমির মালিক হচ্ছে গণেশের পিতা রমেশ ধর। তো যতকাল পিতা বেঁচে থাকে ততকাল তো সন্তান ওই সম্পত্তি পায় না। বাট সন্তান নিজের কথা বলে সে বিক্রি করে দিছে, তার মানে তার কি ওই জায়গায় সত্য ছিল বলেন? সত্য ছিল না। পরবর্তীতে যখন গণেশের পিতা রমেশ মারা গেল, মারা যাওয়ার পরে সে ওই সে তো ওই জমির মালিক হলো, তখন সে হলো, হওয়ার পরে সে ওই ক্রেতারা যায় বলতেছে যে তুমি আমার কাছ থেকে যে জমি আগের বার কিনছিলা ওই কেনা ঠিকঠাক ভাবে হয় নাই। কেন হয় নাই? কারণ এর আগের মালিক তো আমি ছিলাম না, যখন আমি মালিকই ছিলাম না তখন তো বিক্রি হওয়া করার প্রশ্নই ওঠে না। সো এই জমির মালিক হলাম আমি। তোমার এই জায়গার এই জমি দখল যদি নিতে হয় তাহলে এই জমি আবার আমার কাছ থেকে আবার কি কেনা লাগবে। বুঝ- কারণ আগের বিক্রি কি হয় নাই, সঠিক হয় নাই। তো তো দেখেন, তো পরবর্তীতে দেখা গেল যে যে কেউ মামলা করতে পারে। এই যদি যদি ওই যে যে কিনছিল সে যদি দখলে থাকে তাহলে মামলা করবে কে? এই যে যে যার সত্য বিকৃতি সে করবে। আর যদি যে বিক্রি করছিল ত্রুটিপূর্ণ সত্য ছিল এই যদি দখলে থাকে তাহলে মামলা করবে কে? ওই যে যার কাছে ক্রেতা করছিল সেই মামলাটা যে কেউ করতে পারে। যে কারো মামলার প্রেক্ষিতে যখন এই যে 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 বিক্রেতা সে যে বলবে যে ইওর অনার আপনি দেখেন আগের বার যখন বেচছিলাম তখন আমি তখন মালিকই ছিলাম না, এখন আমি মালিক হয়েছি, তো আমার আগের বেচা কিনা ঠিকঠাক ভাবে হয় নাই, তাহলে আমি বর্তমান মালিক। তার যদি জমি আমার কাছ থেকে নিতেই চায় আবার তার কিনতে হবে। তখন আদালত বলবে যে ঠিক আছে, তুমি তো স্বীকার করতেছো যে আগে তোমার সত্য কি ছিল না, ঠিক ছিল না, এখন তো ঠিক আছে। জি। তাহলে এখন যে ঠিক আছে, এখন এই যে যে এখন ঠিকের মাধ্যমে আগের বারের যে বেঠিক ছিল এটা কি হয়ে গেল? সঠিক হয়ে গেছে। তার মানে আপনার ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল। তো এই যে যে আপনার আগের যে অশুদ্ধ হস্তান্তর এটা শুদ্ধ হয়ে গেল আপনি পরবর্তীতে যখন এসে দাবি করতেছেন যে এই জমির বর্তমান মালিক হচ্ছেন আপনি, আগের মালিক আপনি ছিলেন না। তখন আদালত বলবে ঠিক আছে আগের মালিক ছিলেন না মেনে নিলাম, এখন তো মালিক হয়েছেন, জি, তাহলে আগের বেচা কিনা এখন কি হয়ে গেছে? শুদ্ধ বা বৈধ হয়ে গেছে। এটাকেই বলে স্বকার্যজনিত বাধা বা প্রিন্সিপাল অফ এস্টোফেল। এটা আমাদের আহ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আছে 18 ধারায়, এটা সাক্ষ্য আইনের আছে 115 ধারায়, এটা সম্পত্তি হস্তান্তর আইনের আছে 43 ধারায়। তো আমরা একটু পড়ি দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা অনুসারে যেখানে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তি আন্ডারলাইন করেন বিক্রয় করা বা ভাড়া দেওয়ার চুক্তিতে আবদ্ধ, আন্ডারলাইন করেন বিক্রয় করা বা কিসের চুক্তিতে ভাড়া দেওয়া, যাতে গোল দিবেন তার ত্রুটিপূর্ণ সত্য রয়েছে। মানে সে বিক্রয় করতে যাচ্ছে বা ভাড়া দিতে যাচ্ছে বাট অ্যাকচুয়ালি ওই জমিতে তার কি নাই? সত্য নাই। সত্য নাই বা মালিকানা নাই, ওটা হলো ত্রুটিপূর্ণ। সেখানে ক্রেতা বা ইজারা গ্রহীতা, এটা গোল্ডেন, ক্রেতা বা ইজারা গ্রহীতা নিম্নোক্ত অধিকার থাকবে যদি বিক্রেতা বা ইজারাদাতা কোনো সম্পত্তি বিক্রয়ের বা ইজারা দেওয়ার পরপরই, আন্ডারলাইন করেন পরপরই,
সম্পত্তিতে কোনো সত্য অর্জন করে, মানে যখন সে বিক্রি করলো তখন ছিল না, বাট বিক্রি করার পর পরে কি অর্জন করছে? সত্য অর্জন করছে। তবে ক্রেতা বা ইজারাদার তাকে পরবর্তীতে অর্জিত সত্ত্বের জন্য চুক্তি পালন করতে বাধ্য করতে পারবে। তাহলে এই যে ক্রেতা বা যে ইজারাদার মানে যে কিনছিল, সে পরবর্তীতে মামলা কইরা ওই বিক্রেতারে বাধ্য করতে পারবে যে তোমার আগের তা ঠিক ছিল না, ঠিক আছে, বাট এখন তো ঠিক হয়েছে, তাহলে এখন তুমি আমারে দলিল করে দাও। বুঝতে পারছেন? তাহলে এই জায়গা এই কারণে বলছে যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে, মানে বিক্রেতার এই জায়গা সত্যর কি নাই, ঠিক নাই। ঠিক নাই। তাহলে ক্রেতার অধিকার, মানে ক্রেতা এই জায়গা বাধ্য করতে পারতেছে বিক্রেতারে যে আগে যেহেতু বেচা কিনা ঠিক ছিল না, এখন তুমি সত্যের মালিক হয়েছিল, তাহলে এখন ঠিকঠাক দলিল করে দাও। করে দাও। উদাহরণটা পড়ি একটু দেখেন। উদাহরণ উদাহরণ রহিম ক, খ, গ এই তিন খণ্ড ভূমিতে সত্যবান দখলকার উল্লেখে করিমের নিকট কবলা দ্বারা বিক্রয় 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 করে। তো এই জায়গা রহিম বিক্রি করছে কয় খণ্ড জমি? তিন তিন খণ্ড। খণ্ড। কার কাছে? করিমের কাছে। করিমের কাছে। এবং করিম সরল বিশ্বাসে তিন খণ্ড ভূমি ক্রয় করে। করিম তো ভাবছে যে রহিম একজন সম্মানিত ব্যক্তি, আরিফ সাহেব সম্মানিত ব্যক্তি, মালিকদের বলা, তো জমির ঠিকঠাকই আছে। তো ক্রয়ের পর অনুসন্ধানের প্রকাশ পায় গ খণ্ড ভূমিতে বিক্রয়ের সময় রহিমের দখল থাকলেও তাতে তার সত্ত্ব ছিল না। ওই ভূমিতে সত্ত্ব ছিল রহিমের পিতা কাদেরের। পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে রহিম যদিও তিন খণ্ড বিক্রি করছে, বাট প্রকৃতপক্ষে সে দুই খণ্ডের মালিক। গ নাম্বার যে খণ্ডটা ওটা রহিমের দখল থাকলেও রহিম প্রকৃতপক্ষে মালিক না। না। মালিক হলো রহিমের কে? বাবা। বাবা। বাবার নাম হচ্ছে কি? কাদের। এক বছর পর কাদের রহিমকে একমাত্র পুত্র রেখে মারা গেলে ওই সময় ওই ভূমির সত্ত্ব রহিমের উপর বর্তে। যখন কাদের সাহেব মারা গেছেন এক বছর পর, তাহলে একমাত্র পুত্র রহিম, তাহলে ওই খণ্ডর মালিক এখন কি হয়ে গেছে? রহিম হয়ে গেছে। তদবস্থায় করিম গ খণ্ডের জন্য পুনরায় একটি কবলা দলিল পাওয়ার জন্য রহিমের বিরুদ্ধে মামলা করিতে পারবে। এই ধারার এই অংশের বক্তব্য হস্তান্তর আইনের 43 ধারার অনুরূপ। পরবর্তীতে ওই যে যে, পরবর্তীতে যদি তাল বাহানা করে রহিম যে আমার বাপ আগে মালিক ছিল, আমি তো ছিলাম না, এই গ খণ্ড তোমার আবার আমার কাছ থেকে কিনতে হবে, বা গ খণ্ডের বেচা কিনা ঠিকঠাক হয় নাই, তাহলে এই জায়গা মামলা করতে করবে কে? করিম। মামলা করে এই গ খণ্ডর অধিকার সে পাবে আর কি, সত্ত্বের অধিকার সে পাবে। এবং রহিম যদি বলে যে না, আগে মালিক ছিল পিতা, এখন হয়েছে আমি, রহিমের ওই দাবি কি দ্বারা বর্জিত হবে? স্বকার্যজনিত বাধা দ্বারা। তো এখন এখন আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে ভাই কোনো জায়গায় কিন্তু স্বকার্যজনিত বাধা বলা নাই। এই জায়গা বলা বলা আছে কি দেখেন, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে কার অধিকার? ক্রেতা। ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, বা ইংলিশটাও বুঝবেন, পারচেজার্স রাইটস এগেইনস্ট ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল। তো ভেন্ডর হচ্ছে ক্রেতা। ভেন্ডার বিক্রেতা বলে না, যে স্টাম্প ভেন্ডর, আপনারা বহুল প্রচলিত। স্টাম্প ভেন্ডর মানে কি? ভেন্ডর মানে হচ্ছে বিক্রেতা। ক্রেতা। আবার কয় ক্রেতা? না, আমি বলছি বিক্রেতা, হ্যাঁ বলেন ক্রেতার। স্বপন সাহেব। ট্রেনে তো সবাই ওঠে নাই, আমি ট্রেন উঠছি 2 বছর আগে। আচ্ছা যাই হোক, আমি জানি। এখন শোনেন। তো এখন একটা জিনিস এখানে বুঝেন যে আপনাদের মনে রাখতে হবে এই জায়গা যে সরকার জনজনিত, আমাদের এখান থেকে সরাসরি সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে এইভাবে প্রশ্ন আসতে পারে যে রেস জুডিকাটা নীতিটি সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের কত ধারায় প্রতিফলিত হয়েছে? 18 কত ধারায়। ধারায়? না, 29 ধারায়। কতদিন পড়ছিলাম? কত ধারা? 29। যদি বলে সরকার জনিত বাধা বা প্রিন্সিপাল অফ স্টপেজ, কত ধারায়? 18। ধন্যবাদ। তো এখন আমাদের 18 দ্বারা বুঝেন নাই, অনলাইন অফলাইন কেউ আছেন? আচ্ছা এখন, হ্যাঁ বলেন বলেন ভাই বলেন। একটা সম্পত্তির নাম, হ্যাঁ। তার বাবা বলছে যে তুমি সম্পত্তির মালিক, হুম সে বিক্রি করছে মৌখিক দলিল, হুম। মৌখিক দলিল দিয়ে যাকে যে বিক্রি করছে সে আবার দলিল দিয়ে বিক্রি করছে আরেকজন না, শিক্ষক। আগে আমার বোঝান যে সম্পত্তির বিক্রি করছে কে, মালিক কে, আর বিক্রি করছে কে সেটা বলেন। আর সম্পত্তির মালিক কে? মালিক দলিল, মালিক ও রহিম, বিক্রি করছে ও রহিম। আচ্ছা বলেন। করিমের কাছে বিক্রি করছে। হ্যাঁ এখন করিম ওই সম্পত্তি মৌখিক ক্রয় করছে। জি, মৌখিক ভাবে ক্রয় করছে, জি। পরবর্তীতে উনি দলিল করে বিক্রি করে দিচ্ছে। কে বিক্রি করে দিছে? ওই করিম আরেক জায়গা নতুন করে উনি কিনে আরেকজনের কাছে বিক্রি করছে। ওই করিম বিক্রি করছে, বাট করিম যে রহিমের কাছ থেকে কিনছে এই দলিল তার নাই। দলিল তাকে। জি বলেন তারপর। পরবর্তীতে করিম
তার ছেলে মেয়ে ওইভাবে দলিল দিয়ে মূল রহিমের কাছ থেকে কিনছে, রহিমের কাছ থেকে দলিল দলিল দিয়ে কিনছে জমি। এখন এই জমি কি হবে? কে কিনছে? পরের কেনাটা কে কিনলো সেটা বলেন। ছেলে মেয়ে করিমের ছেলে মেয়ে, করিম মারা যাওয়ার পরবর্তীতে হ্যাঁ কিনছে রহিমের কাছ থেকে, এখন বিক্রি করছে যে তাকে তার কাছে বিক্রি করছে, এখন তাদের কি হবে? তার বাবা তো বিক্রি করে গেছে, ছেলেরা এখন মূল মালিকের কাছ থেকে কিনছে। মূল মালিকের কাছ থেকে স্যার, দলিল মূল সহ। মালিক যে তার কাছ থেকে আর ওই জমিটা 50% কিনছে, যে কিনতে পারে। না তার কি হবে যে কিনছে? সে এখন ছেলে মেয়ের কথা বললাম না, এখন ছেলে মেয়ে থেকে বাদ আচ্ছা, আপনার প্রশ্নের পরে উত্তরে আসতেছি, এটা মনে রাখেন, আমি বলবো, সমস্যা নাই, আমি ও টোটালি ভালোভাবে বুঝি নাই, এরপরে বোঝার পর উত্তর দিচ্ছি, বাট আগে 18 দ্বারা বুঝতেন সবাই? আচ্ছা, 18 দ্বারা যদি বুঝে থাকেন, 18 দ্বারার দুইটা কথা, এই জায়গা সত্ত্বে ত্রুটি ছিল কার? বিক্রেতার। আর বিক্রেতার বিরুদ্ধে এই জায়গা অধিকার খাটাচ্ছে থেকে ক্রেতা। ক্রেতা। ক্রেতা ওই বিক্রেতারে বাধ্য করতে পারতেছে, এটা হলো 18 ধারার মূল থিম। ঠিক আছে, এখন 18 ধারার উল্টা হচ্ছে 25 ধারা। 18 ধারার উল্টা কত? 25 ধারা। একটু দেখেন, সত্য নেই এমন ব্যক্তি, সত্য নেই, পরের পেজে পাইছেন, সত্য নেই এমন ব্যক্তি বা অনুমতি নিয়ে বসবাসকারী ব্যক্তি সম্পত্তির বিক্রয় চুক্তি করলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে কিনা? পাইছেন? এটা আমি একটু বুঝাই। ধরেন বিক্রি করছিল, আগের উদাহরণ দিয়ে বুঝাই, আগের উদাহরণে বিক্রি করছিল রহিম, কিনছিল কে? করিম। তা রহিম যখন বিক্রি করে, রহিমের তো সত্য ছিল না, রহিমের সত্য অর্জিত হয়েছিল কখন? বাবা মারা যাওয়ার পরে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে রহিম বিক্রি করছে, বিক্রি করার পরে রহিম তো এখনো তার বাবার সম্পত্তি, তো বাবার, কিন্তু রহিম বিক্রি করছে কার কাছে? করিমের কাছে। বিক্রি করছে বলতে বায়না চুক্তি হয়েছে, মানে কন্ট্রাক্ট ফর সেল। তো যখন কন্ট্রাক্ট ফর সেল মানে কিন্তু বিক্রি নিশ্চিত 100% হয়ে যায়নি, জাস্ট খালি কি হয়েছে? বায়না চুক্তি হয়েছে। তো বায়না চুক্তি হওয়ার পরে করিম হঠাৎ জানতে পারছে যে এই জমির মালিক আসলে রহিম না, এই জমির মালিক হচ্ছে রহিমের কে? বাবা। বাবা, রহিমের। তো এখন করিম বলতেছে, ভাই তোমার জমি আমি কিনবো না, বরং আমি যে কয় টাকা দিছি আমারে কি দাও, ফেরত দাও। তো এখন মামলা করবে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের, কে সংক্ষুব্ধ কে বলেন তো? রহিম, বিক্রেতা। মানে ক্রেতা যেহেতু কিনতেছে না, তাহলে মামলা করবে কে? বিক্রেতা রহিম। এখন রহিম যে 12 ধারায় মামলা করছে জিওর ওনার, যে করিম রে এই জমি কিনতে কি করেন? বাধ্য করেন। বাধ্য করেন। তখন করিম বলতেছে, ইওর ওনার, বাধ্য করবে, জমি কি ওর যে বাধ্য করবে আমারে? বলতেছে জমি তো ওনার বাবার। পিতার, বা পিতার না হলে এই জমিতে ওর সত্য কি? ত্রুটিপূর্ণ। তখন আদালত এই ক্রেতারে এই জমি কিনতে বাধ্য করবে। এটা হলো 25 ধারা। ক্রেতারে জমি কিনতে বাধ্য করবে না। করবে না। বুঝতে পারছেন? অর্থাৎ যেখানে, একটু যারা বোঝেন না আমি বলি, যেখানে আপনার বিক্রেতার সত্য হলো ত্রুটিপূর্ণ বা সত্য নাই, সেই জায়গায় কোনো চুক্তি হওয়ার পর ক্রেতা যদি বলে যে তোমার জমি আমি কিনবো না, তখন বিক্রেতা মামলা করলে আদালত বিক্রেতার পক্ষে ডিক্রি দিবে না। এটা হলো কত দ্বারা? 25 ধারা। বুঝতে পারছেন? একটু পড়ি দেখেন না, এরূপ বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 25 ধারা 25 অনুযায়ী সত্ত্ব নেই, আন্ডারলাইন করেন, সত্ত্ব নেই বা স্বেচ্ছায় অনুমোদিত বসবাসকারী ব্যক্তি কর্তৃক স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিক্রয় বা ইজারা প্রদানের চুক্তি, আন্ডারলাইন করবেন, তাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না যদি, আন্ডারলাইন করেন, শর্ত নয় জেনেও কি করে? বিক্রয় করে, আর নির্ধারিত সময়ের মধ্যে সন্দেহমুক্ত পূর্ণ সত্য প্রদানে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ের মধ্যে সে পরিপূর্ণ সত্য দিতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকে। এটা হলো পরের 3 নম্বর স্টারটা দেন। বিক্রয় বা, ওই জায়গায় দুইটা আছে না, 3 নম্বর হবে এটা। বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকে। বিক্রয় বা ইজারা চুক্তির আগে চুক্তির মানে চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকে, মানে হচ্ছে অনেকটা এরকম যে আম, আমি, ধরেন ওই রহিম, জমির মালিক রহিমই, রহিমের পিতা না, বাট রহিম ওই জমিটা আগে দান করছে তার এক ভাইরে, পরে সেম জমি বিক্রি করছে করিমের কাছে। বুঝতে পারছেন? তাহলে দান করছিল কারে?
বাইরে, কিন্তু সেম জমিটা পরবর্তীতে বিক্রি করছে কার কাছে? ওই করিমের কাছে। তার করিম যখন জানতে পারলো যে আমার কাছে বিক্রি করার আগে এই জমি কি করা হয়ে গেছে, দান করা হয়ে গেছে, তখন তো বললো যে ভাই আপনি এই জমি দান করছেন, আমি কিনবো না। তখন যাই রহিম মামলা করে দিছে যে কেন কিনবা না, দান করছি তাতে কি হয়েছে, দান বাতিল করে দরকার হলে এখন আমি তোমার কাছে বিক্রি করছি। তখন আদালতে বলবে যে তুমি তো আগে এই জমি কি করে দিছো, দান করে দিছো, তাহলে এই যে পরে তুমি এখন করিমরে কিনতে বাধ্য করতে পারবা না। এই লাস্টের পয়েন্টটা দেখেন, বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই, মানে ওই যে করিমের সাথে বিক্রির চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর মানে ওই জমির ব্যাপারে বন্দোবস্ত হয়ে থাকে। বন্দোবস্ত হয়েছে কিভাবে? দানের মাধ্যমে। দানের মাধ্যমে, বুঝতে পারছেন? তাহলে আমাদের 18-র অপোজিট কত? 25। প্রথম প্রথম আপনাদের মনে থাকবে না, একটু জটিল লাগবে, বাট 18তে হচ্ছে যে যদি বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ থাকে কিন্তু পরবর্তীতে সত্য যদি তার কি হয়, অর্জিত হয়, তাহলে ক্রেতা তাকে বাধ্য করতে পারবে ওই জমি তাকে দেওয়ার জন্য। 18তে হলো ক্রেতা বাধ্য করতেছে কারে? বিক্রেতারে। কিন্তু 25-এ হলো যখন বিক্রেতার সত্য কি ত্রুটিপূর্ণ, ক্রেতা বলতেছে যে, না তোমার জমি আমি কিনবো না, তখন বিক্রেতা ক্রেতারে বাধ্য করতে পারবে। এটা কত? 25। বুঝতেন? তাহলে 18তে ক্রেতা বাধ্য করতে পারতেছে কারে? বিক্রেতারে। কিন্তু 25-এ বিক্রেতা ক্রেতাকে বাধ্য করতে পারতেছে। আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে বিক্রেতা টাকাটা দিল মানে ওই টাকাটা কি ফেরত দিবে না স্যার? ফেরত দিতে কি আদালত তাকে বাধ্য করবে না? আচ্ছা, ধন্যবাদ। এই বায়নার টাকা পয়সার এর আগের ক্লাসে হয়ে গেছে। বায়নাট, এই আরিফ সাহেব, এই ইউটিউবে কিন্তু কমেন্ট আসবে না যে কাশির জেলায় ক্লাস করতে পারতেছি না। দেখেন যে এই টাকা পয়সা যে বায়না চুক্তির যে টাকা, আমি 12 ধারা মামলা খারিজ হয়ে গেছে, আমি ক্ষতিপূরণ মামলা করতে পারবো না, তারপরেও বায়না অর্থ আদায় আদায় করা যাবে সুনির্দিষ্ট পদ্ধতি 19 ধারায়, যেটা বলে আর্নেস্ট মানি। 97 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। বুঝতে পারছেন? এলো ক্লাস না করার ফল। দেখেন, আমরা প্রতিটা আইন, বিশেষ করে সুনির্দিষ্ট প্রতিকার আইন যেভাবে খুঁটে খুঁটে পড়বো, বা এই ছোট আইন, তামাদি আইন, অন্যান্য যা আছে, এগুলা থেকে আপনি যদি একটু খেয়ালি হন, মানে একটু একটু সিরিয়াস হন, তাহলে এইসব জায়গা থেকে প্রশ্ন ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই ইনশাল্লাহ নাই। কিন্তু আমি একদিন আসলাম, আসলাম না, বা আসলেও রেগুলার শুনলাম না, তাহলে তবে না। হ্যাঁ, কি প্রশ্ন করতে চাইছিলেন অনলাইনে, বলেন। স্যার মানে ওই 18 এবং 25-এর সুবিধা স্যার উভয় ক্ষেত্রে বিক্রেতা পাবে স্যার? না, সুবিধা তো এক ক্ষেত্রে পাচ্ছে হচ্ছে কে, মানে উভয় ক্ষেত্রে পাচ্ছে 18 স্যার ক্রেতা বলতে পারেন, নট বিক্রেতা। ক্রেতা স্যার, জি স্যার, জি স্যার, সঠিক উভয় স্যার, ক্ষেত্রে ক্রেতা। ক্রেতা পাচ্ছে, বিক্রেতা না, কারণ সাহেব। সঠিক, সঠিক স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে অন্য যে ধারাটা আছে এটা আমরা পরে পড়বো, আমরা একটু সরাসরি চলে আসি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বইয়ে চলে আসেন। আচ্ছা, না এখানে আর একটা ধারা একটু লিখতে হবে, এ জায়গায় লেখা নাই, একটু লেখেন, আমি একটু বলি। এই যে ওই যে যে পেজটা, ওই পেজেই লিখতে পারবেন, যদি লেখা যারা আছে তার লেখা লাগবে না, না থাকলে একটু লেখেন। 20 ধারা, 20 ধারা লেখা আছে। আচ্ছা, আগে ইংরেজিটা একটু লেখেন। লিকুইডেশন লিকুইডেশন, LIQUI, একটু লেখেন, আমি বানান বলতেছি একবারে, LIQUIDATION, LIQUIDATION, liquidation of damages, DAMAGES, damages not, not এ বানান পারেন তো? এ বার, BAR বার, টু, TO2, স্পেসিফিক পারফরমেন্স, SPECIFIC, স্পেসিফিক
পারফরমেন্স, PERFORMANCE। একটু বাংলা লেখেন, বাংলাটা এভাবে লেখেন, যার লেখা আছে তো লেখে পারফরমেন্স। জি, লেখেন খেসারত পরিশোধ, খেসারত পরিশোধ ক্ষয় একার দন্তন্যয় আকার র আত্ম খেসারত পরিশোধ সুনির্দিষ্ট, খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধক নয়। প্রতিবন্ধক নয়। আচ্ছা একটু বুঝেন, খেসারত কারে বলে? খালি বাংলায় খেসারত কারে বলে আপনারা? মানে ভর্তুকি বা ক্ষতিপূরণ টাইপের, ক্ষতিপূরণ। অ্যাকচুয়ালি খেসারতের বাংলা আছে কি? আবার কেউ খেসারির ডাল পাবেন না, ক্ষতিপূরণ। জি, খেসারির ডাল বেশি খাইলে কি রোগ হয় জানেন? গ্যাস। না, গ্যাস না, আর একটা রোগ হয় আমরা লেথারাইজম বলে, ওই হাত পা শুকাই যায়। যাই হোক, তো একটু শুনেন যে খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধক নয় মানে হলো, ধরেন রুবেল এবং আমাদের সুরঞ্জন সাহেবের মধ্যে একটা সুনির্দিষ্ট মানে একটা চুক্তি হয়েছে। রুবেল ধরেন একটা জমি বিক্রি করবে, সুরঞ্জন একটা জমি কিনবে। মানে রুবেল হলো বিক্রেতা, সুরঞ্জন হচ্ছে কে? ক্রেতা। তো জমিটার বিক্রয় মূল্য ধরা হয়েছে ধরেন 10 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে বায়না চুক্তি হয়েছে। তো কিন্তু ওই বায়না চুক্তিতে লেখা আছে যে ভবিষ্যতে যদি এই কেউ যদি এই শর্ত ভঙ্গ করে, মানে দেখা গেলো বিক্রেতা বিক্রি করতে পারলো না বা ক্রেতা এটা কি কিনতে পারলো না, তাহলে সে এই 5 লাখের সাথে আরো 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিবেন। বুঝেন কিনা? মানে বলা আছে যে ভবিষ্যতে বায়না চুক্তির পরে তো মেইন দলিলটা হয়, কিন্তু বায়না চুক্তিতে লেখা আছে যে ভবিষ্যতে যদি কেউ এটা বিক্রি করতে না চায় বা কিনতে না চায়, তাহলে ঠিক আছে, ওকে, বাট তাকে খেসারত দিতে হবে কয় টাকা? যে টাকা নিছে সেটার সাথে সাথে খেসারত দিতে হবে কয় টাকা? 2 লাখ টাকা। এইটুক বুঝতেন? কিন্তু দেখা গেল ঠিকই ভবিষ্যতে গিয়ে এই আমাদের যে ক্রেতা, ক্রেতা সুরঞ্জন সাহেব বলল, সুরঞ্জন সাহেব বলল যে আমি জমি কিনবো না। তাহলে রুবেল তো ওই যে যে জমি কিনবো না, ঠিক আছে, তাহলে রুবেলের জায়গা খেসারত পাবে কয় টাকা? 2 লাখ। মানে সে বিক্রি না করেও খেসারত পাবে কত? 2 লাখ। খেসারত পাইলেও রুবেল ঠিকই 12 ধারার মামলা দায়ের করতে পারবে। মানে 12 ধারার মামলা কইরা সুরঞ্জন রে কি করতে পারবে? এই জমি কিনতে বাধ্য করতে পারবে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে স্যার, যে তাহলে খেসারতও দিলাম আবার জমিও কিনবো, আইনে আছে 20 ধারা। কিন্তু এখন আবার আরেকজন প্রশ্ন আপনাদের মাথায় আসছে কিনা আমি জানি না, ধরেন 22, 21 ধারায় আছে যে আরবিট্রেশন ক্লজ থাকলে বাধ্য করা যাবে না। এখন এই খেসারত দেওয়ার কথা আরবিট্রেশন ক্লজ এক না, আলাদা। খেসারত মানে হলো মানে এই জায়গায় আপনি যদি না কিনেন ক্ষতিপূরণ দিবেন। আর আরবিট্রেশন ক্লোজ হলো যে ভবিষ্যতে যদি আমাদের এই বেচাকেনা নিয়ে কোনো ডিসপুট অ্যারাইজ করে, কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটা নিষ্পত্তি করা হবে সালিসির মাধ্যমে। এটা হলো আরবিট্রেশন ক্লজ। বুঝতে পারছেন? আর খেসারত মানে কি? যে কেউ যদি শর্ত ভঙ্গ করে তাহলে সে খেসারত দিবে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা। তাহলে বিষয়টা দাঁড়ালো যে যদি কেউ চুক্তির কার্য সম্পাদন করে তাহলে সে ক্ষতিপূরণ তো দিবেই, আর যে ক্ষতিপূরণ পাইলো সে উল্টো তার বিরুদ্ধে মামলা করে তার ওইটা কিনতেও বা চুক্তির কার্য সম্পাদনেও বাধ্য করতে পারবে। বুঝতে পারছেন? তো লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স, এটা হলো মূল কথা। ওই যে বললাম, এই তো ছোট করে উদাহরণ, যে আপনি একজন চুক্তি শর্তভঙ্গ করতে বলা আছে যে যদি কোনো চুক্তিতে বলা থাকে যে শর্তভঙ্গ করলে ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ দেওয়ার পরেও ওই যে ক্ষতিপূরণ পেলো সে অপর পক্ষের কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে। লেখেন চুক্তি ভঙ্গের কারণে, একটু যারা লিখতেছেন লেখেন, আবার আগের লেখার সাথে মিলবে না কিন্তু, জাস্ট আমি আমার বোঝার জন্য বলতেছি, যার লেখা আছে লেখার দরকার নাই। লেখেন চুক্তি ভঙ্গের কারণে, চুক্তি ভঙ্গের কারণে
ক্ষতিপূরণ প্রদানের চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকলেও শর্ত থাকলেও চুক্তি ভঙ্গকারী পক্ষকে চুক্তি ভঙ্গকারী পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। চুক্তি ভঙ্গকারী পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। ঠিক। হ্যাঁ, আমি কিন্তু এটা আমার মানে ধারা দেখে হুবহু না, এটা হলো আমি আপনারা যাতে বুঝেন সে আঙ্গিকে বলা আছে। মানে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ প্রদানের শর্ত থাকলেও চুক্তি ভঙ্গকারী পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। লিকুইডেশন অফ ড্যামেজেস নট এ বার টু স্পেসিফিক পারফরমেন্স। বুঝতে পারছেন? তো এই ছিল আমাদের 20 ধারা। 21 ধারা, এই এই বিথিকা আপনি বলেন 20 ধারায় কি আছে, খুব সংক্ষেপে বলবেন। 20 ধারা আছে স্যার, যদি চুক্তিতে থাকে হুম যে আম, যে তোমার সাথে আমার যে চুক্তি আছে হুম এটা যদি কোনো কারণে হুম যদি ভঙ্গ হয় হুম। তাহলে আমরা মানে যে ভঙ্গ করবে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যে ভঙ্গ করবে সে ক্ষতিপূরণ দেবে আরেকজন রে। হ্যাঁ, জি। তারপরও ক্ষতিপূরণ পাইছি, তারপরেও ওই 12 ধারায় আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা করতে পারবো। মামলা করলে ওই যে ভঙ্গ করছে তা- সেটা ক্ষতিপূরণ দিলই আদালত উল্টা দ্বারে ওই কাজ বাধ্য করতেও করবে। বাধ্য করতে পারবে। পারবে। এটাই কত দ্বারা? 20 ধারা। এ দেখছেন আপনার উপর তো চাপ কমে গেছে, উনি বাইরে গেছে, এই জিনিসটা আপনি বুঝাই বলতে পারছেন। আর উনি থাকলেই চাপের সৃষ্টি হয় এবং আপনি বুঝাই বলতে পারেন না। বলেন ভাই। 12 ধারা যে 20 ধারা কি একসাথে যোগ করে মামলা করবে নাকি আলাদা আলাদা হবে? মামলা 12 ধারায়, 20 ধারায় না। 20 ধারায় জাস্ট আপনি রেফারেন্স দিবেন যে ওর ওনার যে 12 ধারায় এই কথা মানে 20 ধারায় এই কথা বলা আছে, বলা ছিল, বাট মানে মামলাটা হবে কত ধারায়? 12 ধারায়। আমি একটা কথা বলি, এই যে চুক্তির কার্য সম্পাদন 12 থেকে 30 পর্যন্ত, এই অধ্যায়টা 12 থেকে কত? 30। তো এই জায়গা মামলা কিন্তু একটা ধারাই হয়, সেটা কত ধারা? 12 ধারা। আর কোন ধারায় কিন্তু মামলা হবে না। স্যার, বুঝতে এই পারছেন? ধারা আমরা মনে হয় সহজ বলে এই ধারাটা বিপজ্জনক ধারা। কারণ এই ধারায় এমন একটা ধারা এই ধারায় আচ্ছা থাক, আর দরকার নাই। 12 থেকে 30। 12 মনে হয় 19-এ। হ্যাঁ, 12 আর 19-এ মামলা হয়। জি, ধন্যবাদ। আচ্ছা, ক্ষতিপূরণ আমরা দেখেন 12 থেকে আমরা 12 ধারা পড়ছি, 13 পড়ছি, 14 পড়ছি, 15 পড়ছি, 16 পড়ছি, 17 পড়ছি, 18 পড়ছি, 19 পড়ছি, 20 পড়ছি, 21 পড়ছি, 21 ক পড়ছি, 22 পড়ছি। এখন আমরা চলে আসবো 23-এ। আইন পাঠে চলে আসেন। যারা যারা অনলাইনে মানে নতুন ভর্তি হয়েছেন এই এই সাবজেক্টের, মানে এর আগের ধারাগুলো আপনি প্রিভিয়াস লেকচারে দেখতে পারেন, আর না দেখলেও সমস্যা নাই, এই সব ক্লাস আমরা পাবো আবার পুনরায়। তো আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তো আমরা দেখি যে যাদের জন্য চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য এবং বলবৎযোগ্য না, ফর হুম কন্ট্রাক্ট পাইছেন, for whom contracts may be specifically enforced and not enforced, যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে, আন্ডারলাইন করেন, তার 23 ধারায়, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত বাধা 24 ধারায়, এবং যে সকল পক্ষকে চুক্তি বলবৎকরণে বাধ্য করা যায় না তা 28 ধারায় উল্লেখ করা হয়েছে। আমি একটু ব্যাখ্যা দিই, তারপরে আমরা এখানে পড়বো। বলতেছে, দেখেন আমি এর আগের প্রেক্ষাপটগুলো আলোচনা করি। প্রথমে বলছে, শুনেন, কোন কোন ক্ষেত্রে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, কোন কোন ক্ষেত্রে চুক্তিটি বলবৎযোগ্য বা বাস্তবায়নযোগ্য। 12 ধারা। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে চুক্তিটি বাস্তবায়নযোগ্য কিনা। কোন কোন ক্ষেত্রে চুক্তিটি বাস্তবায়নযোগ্য নয় বা বলবৎযোগ্য নয়। 8টা ক্ষেত্রে। কত ধারা? 21 ধারা। বুঝতে পারছেন? তাহলে এই জায়গা 12তে বলতেছে যে চুক্তি কোন কোন ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য আর কোন কোন ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য নয়, এটা বুঝে কত? 21। বুঝেন কিন্তু।
22-এ বলছে যে আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিবে না দুইটা ক্ষেত্রে, ডিক্রি দিবে না দুইটা ক্ষেত্রে, একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ আর একটা হলো কি হার্ডশিপ, মনে আছে? আর কার্য সম্পাদনের ডিক্রি দিবে একটা ক্ষেত্রে, যে ক্ষেত্রে যে বাদী তার যা যা করণীয় আছে সবকিছু পালন করছে এবং যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই। এইটুক বুঝছেন? আচ্ছা, এখন আমরা একটু 23 ধারায় কি আছে সেটা একটু পড়ি। 23 ধারায় বলছে যে কার পক্ষে আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে। পক্ষে দেয় মানে কি? বাদীর পক্ষে দেয় না ভাই। কার পক্ষে ডিক্রিটা পায়? সর্বদা কে? বাদী। তাহলে কার পক্ষে 12 ধারার ডিক্রি আদালত দিতে পারে? এটা হলো 23। আর কার পক্ষে দিবে না, কে বাদী হয়ে মামলা করলেও দিবে না, এটা বলছে কত? 24। 24 তাহলে কার পক্ষে দিবে? 23 কত? 23। আর কার পক্ষে দিবে না, এটা কত? 24 মানে কে কে বাদী হয়ে মামলা করলে সে 12 ধারার ডিক্রি তার পক্ষে আদালত দিতে পারে, বাদীর পক্ষে দিতে পারে, এটা কত? 23। আর কার পক্ষে দিবে না, এটা কত? 24। তাহলে 23 আর 24 কার ক্ষেত্রে প্রযোজ্য বলেন তো? কে বাদী বিবাদী? কেন শুধু বাদী? শুধু বাদী। 23-এ বলছে যে কোন কোন বাদীর পক্ষে দিবে, আর 24-এ বলছে কোন কোন বাদীর পক্ষে দিবে না। দুইটাই কিন্তু পক্ষের কথা, মানে বাদ দিয়ে 23-24। তো একটু পড়ি আমরা 23 ধারাটা দেখি, এই যে দেখেন 23 ধারা দেখেন দুইজনই যে বাদী। যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, ওই যে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে মানে কে? বাদী হবে না? বাদী। আচ্ছা, কারা সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 23 ধারায় উল্লেখ করা হয়েছে। 23 ধারা অনুযায়ী গোল্ডেন 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। ওই জায়গায় 23 ধারায় বলা আছে যে মামলার পক্ষগণ মামলা করলে, তাদের বৈধ প্রতিনিধি মামলা করলে, পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ মামলা করলে, এইরকম 8 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে যে এরা যদি মামলা করে তাহলে তাদের পক্ষে আদালত ডিক্রি দিতে পারে, যদি তারা ওই 12 ধারার যে গ্রাউন্ড গুলো আছে সবগুলো কি করতে পারে? প্রমাণ করতে পারে, এবং যেখানে সেখানে যদি আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপ না থাকে। বুঝতে পারছেন? তাহলে 23 ধারায় যদি প্রশ্ন আসে যে কয় কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে আদালত কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে, কয় শ্রেণী? 8 শ্রেণী। আপনার আপাতত দরকার নাই, জাস্ট মনে রাখেন 23 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে ডিক্রি দিতে পারে? 8 শ্রেণী, এতটাই মনে রাখেন। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি একটু দেখি, দেখেন দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট, মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন মে বি অবটেইনড। অবটেইনড মানে হচ্ছে লাভ করা, ধরেন মে বি অবটেইনড লাভ করা যেতে পারে বাই এনি পার্টি, যে কোনো পক্ষ দ্বারা। 13টো মানে যে কোনো পক্ষে আদালত 12 ধারার ডিক্রি দিতে পারে বা কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে। পক্ষে আসলে কত? যে কোনো পক্ষে। 23 এটা কত বলেন? এই যে দেখেন 23 ধারা। কার পক্ষে দিবে? কত ধারা? 23 ধারা। কয় শ্রেণী? 8 কার পক্ষে দিবে না? কত ধারা? 24 ধারা। বাদী। ধন্যবাদ। তো আমরা চলে আসি, দেখেন 23 ধারা বুঝছেন? হ্যাঁ 23-এর পাইছেন? আর এই জায়গায় আমার 23-এর মুখস্থ করার দরকার নাই, কেন জানেন? এই জায়গায় 23-এর কি আর কোনো অপশন আছে? না। 25 আছে, 23 আছে, 27 আছে, 12 আছে। আচ্ছা 24 ধারাটা দেখেন। 24 ধারাটা এইসব ক্লাসে কিন্তু আপনার শতভাগ মনোযোগ দিতে হবে, এদিক সেদিক কল্পনার জগতে ভেসে গেলে হবে না। ধারা 24টা দেখেন, প্রতিকারের পক্ষে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। এরা মাথা মরে গেল পরে একটা ডাক্তার। প্রতিকারের পক্ষে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, প্রতিকার পাচ্ছি না, ব্যক্তিগত প্রতিবন্ধকতার পক্ষে মানে আমার পক্ষে ডিসিশন কি দিচ্ছে না, ডিক্রি দিচ্ছে না। তো আপনি এখানে নিচে একটু স্টার দিয়ে লিখতে পারেন যে যার পক্ষে ডিক্রি দিবে না, যার পক্ষে ডিক্রি দিবে না, ওরে শিপালি দিবে না। ইংলিশটা আন্ডারলাইন করেন, পার্সোনাল বার্স টু দা রিলিফ। পার্সোনাল বার্স মানে হলো ব্যক্তিগত বাধা, টু দা রিলিফ প্রতিকার পাওয়ার পথে। যার পক্ষে ডিক্রি দিবে না, এর আরেকটা নাম অফিসিয়াল যে লাইন সেটা হলো প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। এই জায়গা পাশে লেখেন 4 শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি লিখছেন।
আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আপনারা দেখেন যে কার পক্ষে দিবে 23 ধারা কয় শ্রেণী? 8 শ্রেণী। আর কার পক্ষে দিবে না? 24 ধারা কয় শ্রেণী? তো 23-এর 8 শ্রেণী আমরা না পড়লেও এই জায়গা আমাদের 24-এর 4 শ্রেণী একটু মনে রাখতে হবে। দেখেন, বলেন এটা পরে, যেহেতু ওনাদের আমি পড়াচ্ছি না, এটা এই ভেজাল ওনাদের এখন ঢুকাইতে গেলে আমার দরকার না, আপনি পার্সোনালি বুঝাবো, সমস্যা নাই। তো আমরা প্রথমে আসি কতে। দেখেন, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। যদি কোনো ব্যক্তি এমন থাকে যে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, তাহলে আদালত তার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিবে না। এখন প্রশ্ন এসে যায় যে আমরা চুক্তি ভঙ্গের কে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এটা আমি বুঝবো কিভাবে? এটা আমি বুঝবো কিভাবে? ধরেন যে একটা কোম্পানি, ধরেন ইউনিলিভার একটা কোম্পানি, ইউনিলিভারের একজন প্রতিনিধি হচ্ছে আমাদের রুবেল সাহেব। তো রুবেল সাহেবকে বলছে যে আপনি গোপালগঞ্জের যে ঘোনাপাড়া এলাকায় কিছু জমি আপনি ইউনিলিভারের পক্ষ থেকে দেখেন, ক্রয় করবে কে বলেন তো? ইউনিলিভার, ইউনিলিভার কোম্পানি। কিন্তু রুবেল সাহেব ওখানে উনি ওই কথা বলছে যে ইউনিলিভার কোম্পানি কিনবে, যার জমি তাদের বলছে যে ইউনিলিভার কোম্পানি কিনবে, বাট চুক্তির সময় উনি ওই জায়গা ইউনিলিভার কোম্পানির কথা না বলে উনি উনার নিজের পার্সোনালি কেনার জন্য বায়না চুক্তি করছে। বুঝেন কিনা? কিনছিল কার পক্ষে? ইউনিলিভারের পক্ষে, কিন্তু চুক্তির সময় উনি লিখছে কার কথা? নিজের কথা। এখন যে জমি বিক্রি করবে সে পরে বায়না চুক্তি যখন দেখলো, সে বললো যে না, আমি তো আপনার কাছে জমি বিক্রি করবো না, কারণ আমি তো জমি বিক্রি করতে চাইছি কার কাছে? আপনি তো নিজে ক্রয় করতে চাইছেন, এই জায়গা তো আপনি ইউনিলিভারের প্রতিনিধি হিসেবে আমার সাথে কাজ করছেন, আমি তো আপনার, আপনি পার্সোনালি আসলে আমি তো আপনার কাছে কি জমি বিক্রি করতাম না। তো সে বলতেছে না, আমি আপনার কাছে জমি বিক্রি করব না। এখন রুবেল এই জায়গায় যদি 12 ধারার মামলা করে, তাহলে রুবেল এই জায়গায় কোনো প্রতিকার পাবে না। কেন পাবে না জানেন? কারণ রুবেলরে বলতে হবে যে সে তো এই কাজটা করছিল, ক্রয় করছিল কার পক্ষে, কিন্তু সেই ইউনিলিভারের কথাই ওখানে লেখা নাই বা করে নাই। তো এই ক্ষেত্রে রুবেল যদি কোনো মামলা করে যে ওই বিক্রেতারে বাধ্য করার জন্য, যে রুবেলের কাছে বিক্রি করার জন্য, তাহলে এই জায়গায় রুবেলের পক্ষে আদালত কোনো কি দিবে না। বুঝতে পারছেন? প্রথমটা, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এলো ক। খটা দেখেন, যে নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে, আন্ডারলাইন করেন, নিজেই শর্ত ভঙ্গ করছে বা শর্ত পালনে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশের কাজ সম্পাদন বাকি থাকে। কিভাবে? ওই বলছিল যে 5 লাখ টাকা বায়না দলিলের সময় দিছিলাম, আর 5 লাখ টাকা দলিল করার সময় দেওয়ার কথা। এখন আমি আমার 5 লাখ টাকার কথা, 5 লাখ আমার নাই, আমি দিতে পারি নাই, কিন্তু আবার মামলা করছি ঠিকই, ইউরোনার অমুক যেটা আমার কাছে বিক্রি করে। তখন আদালত বলবে অমুক তো বিক্রি করবে পরের কথা, তুমি কি তার টাকা আছে, রেডি আছে? না, ইউরোনার আমার কাছে টাকা নাই। তাহলে আমি আমার দায়িত্বই তো ঠিকভাবে কি পালন করি নাই, তাহলে আমাদের আমার পক্ষে 12 ধারা ডিক্রি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। বুঝতে পারছেন? 12 ধারার ডিক্রি আমি কখন পাবো? যখন আমি আমার অংশ ঠিকঠাক ভাবে পালন করছি, আমার দিক দিয়ে কোনো কি নাই, ত্রুটি নাই। তাহলে বুঝতে পারছেন, যদি কোনো ব্যক্তি নিজের অংশের কাজ নিজেই যদি মানে সম্পূর্ণভাবে সম্পাদন না করে, তাহলে তার পক্ষেও ডিক্রি দেবে না। 3 নাম্বার দেখেন, যে, এটা আন্ডারলাইন করেন, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং যে চুক্তি ভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছে। এখানে একটু ব্র্যাকেটে লেখেন যে 19 ধারায় মামলা করলে পরবর্তীতে 12 ধারা মামলা করতে পারবে না। 19 ধারার মামলা করলে বা 19 ধারায় ক্ষতিপূরণ পেয়ে গেলে পরবর্তীতে 12 ধারায় মামলা করতে পারবে না। 19 ধারায় ক্ষতিপূরণ পেয়ে গেলে পরবর্তীতে 12 ধারার মামলা করতে পারবে, বাট সে প্রতিকার পাবে না আর কি। একটু লেখেন, তারপরে আমি বলতেছি। 19 ধারায় ক্ষতিপূরণ পেয়ে গেলে পরবর্তীতে 12 ধারায় কোনো প্রতিকার পাবে না, এটা লেখেন। পেয়ে গেলে পরবর্তীতে আচ্ছা, বুঝাচ্ছি। প্রশ্ন ভালো প্রশ্ন করছেন, ধন্যবাদ। শুনেন, মনে রাখেন প্রশ্নটা। আচ্ছা শুনেন, আমরা যখন প্রথম দিন পড়ছিলাম, মানে 12 ধারা যেদিন শুরু করি, সেদিন পড়ছিলাম যে
12 ধারার মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে আর 19 ধারার মামলা করলে কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না, বা 19 ধারায় ক্ষতিপূরণে বারিত করা হবে। এটা বলছে কত ধারায়? 29 ধারায়। অর্থাৎ 12 ধারার মামলা খারিজ হলে 19 ধারার মামলা করলেও কোনো প্রতিকার পাওয়া যাবে না। এই কথাটা বলছে কততে? 29। মনে আছে? তো সেই দিন আসমা খানম প্রশ্ন করছিল, মনে আছে কিনা, আপনার মনে আছে কিনা? উনি বলছিল স্যার তাই আগে যদি 19 ধারা করি তাইলে কি 12 ধারা করা যাবে কিনা। ধন্যবাদ। যদি আপনি আগে ধরেন 12 ধারা মামলা আগে করেন নাই, আগে করছেন কি 19 ধারা, 19 ধারার মামলা করে আদালত তারে ক্ষতিপূরণ দিয়ে দিছে। পরবর্তীতে 12 ধারার মামলা করলে 12 ধারার মামলায় তারে কার্য সম্পাদনের ডিক্রি দিবে না, কারণ এই কথাটা বলা আছে কততে? 24 গ, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে, মানে অলরেডি সে একটা প্রতিকার কি বেছে নিয়েছে। তুমি তো ক্ষতিপূরণ পাইছো, এখন ক্ষতিপূরণ পাওয়ার পর তোমার আরো লোভ জাগছে যে ওরে কার্য সম্পাদনও করাবো, এটা করা যাবে না। তাহলে 12 করার পর 19 করা যাবে না, এটা হলো 29। আর 19 করার পর 12 করা যাবে না, এটা কত? 24 গ। বুঝতে পারছেন? 24 গ বুঝা গেছে? এই বুঝতে পারছেন সবাই? এখন আমাদের একজন প্রশ্ন করছে, আর একটু করেন তো, কি জিজ্ঞেস করছিলেন? যে ক্ষতিপূরণ পাইলেও সুনির্দিষ্ট কার্য সম্পন্নে কোনো বাধা নাই। ধন্যবাদ, ধন্যবাদ। একজন প্রশ্ন করতে যে স্যার, যে একটু আগে তো 20 ধারায় পড়লাম যে ক্ষতিপূরণ পাইলেও তারে কার্য সম্পাদনে কি বাধ্য করা যাবে, কার্য সম্পাদনে বাধ্য করা যাবে, তাহলে এই কথাটা কি 24-এর গড় কন্ট্রাডিক্টরি হলো কিনা, মানে বিপরীত হলো কিনা? না, বিপরীত না। 20-এ বলতেছে যদি আপনার বায়না চুক্তিতে উল্লেখ থাকে খেসারতের কথা, ওই খেসারত কিন্তু আদালত দিচ্ছে না, ওই খেসারতকে আমাদের চুক্তিতে বলা আছে। চুক্তিতে বলা আছে যদি কেউ ভঙ্গ করে তাহলে এত টাকা ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ দিলেও তারে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। এটা হলো 20-এর কথা। আর এটা হলো যে আপনি চুক্তি আছে এমনি বেচা কেনার কথা, কেউ চুক্তি ভঙ্গ করছে, আপনি 19 ধারার মামলা করে ক্ষতিপূরণ বেছে নিছেন। ওই ক্ষতিপূরণের কথা কিন্তু বায়না চুক্তিতে ছিল না, ওই ক্ষতিপূরণ আমি পাইছি কার কাছ থেকে? আদালতের কাছ থেকে। 19 ধারায় আমি ক্ষতিপূরণ পাওয়ার পরে এখন আমার মনে নতুন আশা যাচ্ছে যদি আমি কাজ ওরে দিয়ে বিক্রি করতেও বাধ্য করবো, তখন তার বিরুদ্ধে যদি আমি 12 ধারার মামলা করি তখন সে বলবে যে এর সে অলরেডি প্রতিকার কি পেয়েছে নিয়েছে এবং 24-এর গ দেখতে মর্জি হয়, এবং এই কারণে সে 12 ধারার ডিগ্রি পাওয়ার হকদার না। অর্থাৎ যদি কেউ একবার 19 ধারার ডিগ্রি পেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মানে তার বিরুদ্ধে আপনি যদি আবার 12 ধারা মামলা করেন আপনি প্রতিকার পাবেন না। বুঝতে পারছেন আশা করি, নাকি? মজার ব্যাপার হচ্ছে যে ক, খ, গ অধিকাংশ আপনি বাসায় গিয়ে উদাহরণগুলো ভুলে যাবেন। আচ্ছা দেখেন, ঘ নাম্বারটা একটু পড়ি। ঘ নাম্বারটা নিচে লেখেন, স্টার্ট দিয়ে লেখেন যে 25-এর গড় মতো। এই ঘ নাম্বারটা হলো 25-এর গড় মতো বা 25-এর মতো। ওই যে 25-এর যে 3 নাম্বারটা একটু আগে পড়লাম না, যে আগে দান করে দিয়ে পরে বিক্রি করছে। হ্যাঁ, 25 ধারার মতো লিখলেই হবে। জি, একটু পরে দেখেন, যে চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু, আন্ডারলাইন করবেন, যদিও কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে, আন্ডারলাইন করবেন, বিলি বন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল। এটা কি? আমি একটা জমি একজনের দান করছি, দান করার পরে সেম জমিটা কয়দিনের পর আরেকজনের কাছে বিক্রি করছি। বুঝতে পারছেন? বায়না চুক্তি হয়েছে। তো যে আমার সাথে বায়না চুক্তি করছে সে যখন জানতে পারলো যে আমি এই জমি আগে একবার কি করেছি, দান করেছি, সে বললো যে তোমার জমি আমি কিনবো, তখন আমি গিয়ে 12 ধারা মামলা করে দিলাম যে ওনার এটা স্থাবর সম্পত্তি, এটা ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার না, সবকিছু 12 ধারা বলে টলে একেবারে অস্থির অবস্থা, সবকিছু বললাম। কিন্তু আদালত বলবে যে ঠিক আছে তোমার সবকিছু মেনে নিলাম, বাট তুমি এই জমিকে আগে কারো কাছে বিলি বন্দোবস্ত করছিলা মূল্যের বিনিময় ছাড়া, এই যে যদিও তা মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়, মানে তুমি কি বিক্রি করার আগে এই জমি কাউরে দিছিলা কিনা? জি, ওনার দিছিল, তাইলে তোমার পক্ষে বিক্রি দেওয়া যাবে না, মানে ক্রেতারে এটা ক্রয় করতে বাধ্য করা যাবে না। এরকম একটা একটু আগে 25 ধারায় পড়লাম না? বুঝতে পারছেন? আমাদের লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে এক জমি অমুক অমুক রে দান করছে,
দান করার পর কিছুদিন পরে এই জমি অমুকের কাছে বিক্রি করছে, বিক্রি করার পর সে যখন জানলো সে যখন জানলো যে এই জমি আগে একবার কি করছিল, দান করছিল, সে চুক্তি সম্পাদন করতে অস্বীকৃতি জানাইছে, তখন বিক্রেতা ক্রেতার বিরুদ্ধে মামলা করে দিছে। এখন আদালত কি এই ক্ষেত্রে ডিক্রি দিবে কি? তখন আমার লাগবে কত, এই 24-এর গ অথবা 25। বুঝতে পারছেন? তো এখানে দুইটা জিনিস খেয়াল রাখেন। এই জায়গা আপনি প্রথম যে বন্দোবস্তটা করছিলেন, এই যে বিলি বন্দোবস্তটা করছিলেন, এটা অবশ্যই কি ছাড়া, মূল্যবান প্রতিদান ভিত্তিক নয়, মানে মূল্যের বিনিময় ছাড়া। বুঝতে পারছেন? দান অথবা আপনি ইজারা দিচ্ছেন কিছুদিনের জন্য, এই টাইপের আর কি। তা এটা তো কি ক্রেতার পক্ষে না? হ্যাঁ বাদী। কোনটা? এই যে 24 না, এটা ডিপেন্ড করে মামলা কে করছে। ক্রেতা বিক্রেতা হলো পরে। আমি এই জায়গা যে এটা তো বাদীর হ্যাঁ, পক্ষে। বাদী পাবে না। যে বাদী যদি মামলা করে 24 ধারায় 4 শ্রেণীর বাদী, তারা 12 ধারার ডিগ্রি পাওয়ার হকদার না। আর 23 ধারায় 8 শ্রেণীর বাদী, তারা ডিগ্রি পাওয়ার হকদার। বুঝতে পারছেন? 23-24 বোঝেন নাই কেউ আছেন কিনা, অনলাইন অফলাইন? মামলা তো আচ্ছা, মামলা যে কেউ করতে পারে, কিন্তু এই জায়গা বলতেছে যে বাদী, যে ক্রেতা বিক্রেতা, বাদীর বাদী যদি 8 শ্রেণীর ব্যক্তি হয়, সে প্রতিকার পাবে 23-এ। আর ক্রেতা বিক্রেতা যেই বাদী হোক না কেন, ওই গ্রাউন্ডের মধ্যে যদি পড়ে, তাহলে সে প্রতিকার পাবে না 4 শ্রেণীর ব্যক্তি। এটা কত? 24। এখন বিথিকা বুঝেন নাই কোনটা? একটু বলেন না। 24-এর ক। উদাহরণ দিন। কোম্পানির নাম দিয়ে স্যার 24-এর ক হলো যে আপনি চাকরি করতেন কিসে? আচ্ছা। আশা আশায়। আশা আপনার একটা কাজ করতে পাঠাইছে, জমি কিনতে পাঠাইছে আশার পক্ষে। এখন আপনি জমি ওই আশার কথা বলেই কিন্তু ওই চুক্তিতে আপনি আপনার নাম উল্লেখ করছেন। হুম। তখন যে বিক্রি করতে চাইছিল সে বললো যে না, আমি আর তোমার বিক্রি করব না, কারণ তুমি তো বিক্রি করতে চাইছিলাম তা আশার কাছে, তোমার কাছে তো আমি বিক্রি করব না। এখন আপনি তারে গিয়া তার বিরুদ্ধে মামলা করছেন যে তুমি কেন বিক্রি করবে না, তখন এই ক্ষেত্রে আপনি কোনো প্রতিকার পাবেন না। এই আর কি। তো এই ছিল আমাদের 23 আর 24। আমরা একটু করি 27 ধারাটা, একটু লেখেন ধারা 27, যদি লেখা না থাকে একটু লেখেন ধারা 27। লেখেন যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, ব্র্যাকেটে লেখেন 5 শ্রেণী। যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, কয় শ্রেণী? 5 শ্রেণী। এই বিরুদ্ধে আপনি আপনাদের যদি একটু মনে পড়ে কিনা যে কার পক্ষে দিবে বা কার পক্ষে দিবে না, 23-24 ধারাটা কার জন্য বলেন? বাদীর জন্য। 8 শ্রেণীর বাদী হইলে দিবে, আর 4 শ্রেণীর বাদী হইলে দিবে না। 23 আর 24। আর 27-28 হলো বিবাদীর জন্য। মানে কোন কোন বিবাদীর বিপক্ষে দিবে, কোন কোন বিবাদীর বিপক্ষে দিবে, এটা বলছে 27। আর কোন কোন বিবাদীর বিপক্ষে দিবে না, মানে কোন কোন বিবাদীরে বাধ্য করবে না, এটা হলো কত? 28। তাহলে পক্ষের কথা আসলে কত? 27। কেন বিপক্ষে। পক্ষের কথা? বাদীর পক্ষে দিবে বা বাদীর পক্ষে দিবে না, 23-24। আর কোন কোন বিবাদীর বিপক্ষে দিবে? 27। কয় শ্রেণী? 5 শ্রেণী। আর কোন কোন বিবাদীর বিপক্ষে দিবে না বা কোন কোন বিবাদীরে বাধ্য করা যাবে না, এটা কত? 28। তো তো এই 5 শ্রেণী আমাদের দরকার নাই। আপাতত দেখেন ধারা 28। ধারা 28টা আমাদের বইতে লেখা আছে, যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, যে পক্ষগণকে, হ্যাঁ বলেন, কোনো কিছু বলবেন সুরঞ্জন সাহেব? যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, এটার অর্থ কি? মানে যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া যায় না। যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, এটার আরেকটা নাম কি? যাদের বিরুদ্ধে ডিক্রি দেওয়া যায় না। তার মানে 27-28 প্রযোজ্য হলো কার ক্ষেত্রে? বিবাদী। 27-28 কে? বিবাদী। আর 23-24 বাদী। তো দেখেন
তো ওই যে 27-এর যে 5 শ্রেণী, এই 5 শ্রেণী আমরা পড়তেছি না, জাস্ট 28টা দেখেন। যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, হোয়াট পার্টিস ক্যান নট বি কম্পেলড টু পারফর্ম, এইভাবে আসতে পারে যে যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না। বাদী বিবাদীর কোনো কথা কিন্তু বলে নাই, কিন্তু আমি বুঝবো কিভাবে বাধ্য করে কারে? একটা মামলায় বাধ্য করে কি বাদীরে না বিবাদীরে? বিবাদীকে। বিবাদীরে বাধ্য করে, কারণ বাদী তো চায়। বাধ্য করে কারে? বিবাদীরে। তাহলে বিবাদীরে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। কয় শ্রেণীর বিবাদীরে? 5 শ্রেণী, 27। আর কোন কোন বিবাদীরে বাধ্য করা যাবে না? কত দাঁড়ায়? 28। 3 শ্রেণী লেখেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। তো এই 3 শ্রেণী আমরা একটু দেখবো। দেখেন, প্রথম যেটা, যে নিম্নলিখিত ক্ষেত্রে কোন পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ করা যায় না। কোন পক্ষের, ওই যে দেখেন বিরুদ্ধে, কোন পক্ষের কি? বিরুদ্ধে। তো প্রথম যেটা দেখেন, আন্ডারলাইন করেন, প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে, কনসিডারেশন গ্রসলি ইনঅ্যাডিকুয়েট। প্রতিদান যদি মারাত্মকভাবে কি হয়? অপর্যাপ্ত। কি পান না? আছে তো অবশ্যই, হয়তোবা একটু বিস্তারিত আছে, ঠিক আছে। প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে, এটার একটা আমি উদাহরণ দেই, শুনেন। ধরেন বাদী বিবাদীর মধ্যে একটা চুক্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই দেখা গেল যে তাদের মধ্যে চুক্তির যে প্রতিদান, প্রতিদান বলতে বোঝায় যে যে টাকায় বেচা কেনা হয়েছে, বিক্রয় মূল্য, ওই বিক্রয় মূল্যটা কি? মারাত্মকভাবে অপর্যাপ্ত। কিভাবে? আপনাদের লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ সোলেটিয়ামের উদাহরণ মনে আছে? যে প্রথমে দিছিল 6,000, পরে দিছিল কত? 2,500। পরে গিয়ে বলল ওই মহিলা যে আমি আপনার কাছে বাড়ি বিক্রি করব না। তো যে ক্রেতা, সে বিচারিক আদালতে মামলা করলো, ডিক্রি পেল। আপিল আদালতে যখন ওই মহিলা আপিল করলো, সেখানেও মহিলা হারলো, ক্রেতা ডিক্রি পাইছে। আপিল বিভাগে মহিলা ছিল আপনার, মোটামুটি উনি হাল ছাড়ে নাই, উনি আপিল বিভাগে গিয়ে বলল যে ইওর অনার, উনি কিন্তু এই জায়গায় এই উদাহরণটা খাটে যে ইওর অনার, যদিও আমাদের মধ্যে একটা বৈধ চুক্তি আছে, কিন্তু ইওর অনার দেখেন প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত। যদিও এই জায়গায় আমি আমার সম্মতিতেই চুক্তিটা করছিলাম, কিন্তু 1975 সালে ধানমন্ডির একটা বাড়ি আর 2024-এ এসে তো ওই মূল্যে বিক্রি করলে প্রতিদান কি হয়ে যায়? মারাত্মকভাবে অপর্যাপ্ত। মানে 1975 সালে যদি আপনি ধানমন্ডি বা গুলশানে একটা বাড়ি ধরেন 2 লাখ টাকা চুক্তি করছেন, এখন সেই বাড়িটার মূল্য 2024-এ এসে কত? 10 কোটি বা কয়েকশো কোটি হবে যদি আপনি ওই জায়গা ওই টাইপের। তো ইওর অনার, ওই জায়গা যে আপনার 8,500 আর ধরেন আর 5-6,000 ছিল, তো এটা বিধবা মহিলা দেখাইছে যে এটা আমার জন্য মারাত্মকভাবে কি? অপর্যাপ্ত। এই যে প্রতিদান মারাত্মকভাবে কি হলে? অপর্যাপ্ত হলে, তখন আদালত দেখলো যে হ্যাঁ, যে প্রতিদান তো মারাত্মকভাবে অপর্যাপ্ত, তখন ওই বিধবা মহিলারে বাধ্য করে নাই, বাড়ি বিক্রি করতে কি করে নাই? বাধ্য করে নাই, কিন্তু বলছে যে ঠিক আছে, যেহেতু তোমাদের মধ্যে একটা বৈধ চুক্তি ছিল, তুমি সোলেটিয়াম দিয়ে দিবা। ওই 8,500 আর সোলেটিয়াম কত? 1 লাখ। বুঝতে পারছেন? তাহলে প্রতিদান মারাত্মক অপর্যাপ্ত একটা উদাহরণ বুঝতেন? আচ্ছা, তারপরে দেখেন, যদি ভুল বিবরণ, আন্ডারলাইন করেন, মিসরিপ্রেজেন্টেশন, গোপন চক্রান্ত, কনসিলমেন্ট, অসদাচরণ, আনফেয়ার প্র্যাকটিসের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়। এটার উদাহরণও আগেই আমাদের দেওয়া। আমি ওই যে ওইভাবে বললাম যে যদি এরকম ওই সার কারখানা বা আরেকটা যদি এইভাবে বলি যে একজন বিক্রেতা একটা জমি বিক্রি করতে বললো যে এই জমি জীবনও বন্যার পানিতে তলায়, এবং ঠিকই যে কিনবে তাদের সাথে বায়না চুক্তি সম্পাদিত হলো। হওয়ার পরে যে আপনার কিনবে সে জানতে পারলো, ইতিমধ্যে কিন্তু বায়না চুক্তি কি হয়ে গেছে, সে জানতে পারলো যে এই জমি বছরের 8 মাসই পানির নিচে থাকে। সে বললো যে ভাই আপনার জমি আমি কিনবো না। তখন 12 ধারা মামলা করবে কে? বলেন তো? বিক্রেতা করবে। ক্রেতা তো কিনবে না, ক্রেতা তো জানতো যে ভুল বর্ণনা দিছে, তখন বিক্রেতা মামলা করছে। মামলা করার পরে এখন
ক্রেতা বলতেছে যে ইওর অনার, এই এই চুক্তি করতে, বায়না চুক্তি করতে আমার যে সম্মতিটা নিছিল এটা কি বর্ণনা দিছিল? মিথ্যা বর্ণনা বা অসদাচরণের মাধ্যমে। সে বলছিল জীবন ও পানিতে তলায় না, বাট এটা দেখেন ইওর অনার, এটা প্রতি বছরই বন্যার পানিতে ডুবে যায়। ডুবে যায়। এবং সেই ক্ষেত্রে আপনার যদি বিশ্বাস না হয়, আপনি দরকার হইলে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন ইস্যু করেন। মনে আছে কমিশন ইস্যু কোথায় আছে? 39 আদেশের 7। যদি পক্ষগণ আবেদন করে আর আদালত স্বপ্রণোদিত হয়ে পাঠায় 18 আদেশের 18, তখন কমিশন পাঠায় দেখলো যে না আসলেই আহ এটা বছরের অধিকাংশ সময় বন্যার পানিতে তলিয়ে থাকে, তখন কিন্তু ওই যে বিক্রেতা মামলা করলো তার পক্ষে ডিক্রি দিবে না, মানে ক্রেতারে বাধ্য করবে না। 28 দ্বারা মানেই তো বিক্রেতা মানে বিবাদীরে বাধ্য করবে না, বিবাদীরে বাধ্য করবে না। তাহলে যদি প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হয় সেক্ষেত্রে বিবাদী বাধ্য করবে না। আর 2 নাম্বার পেলাম কি, যদি ভুল বিবরণ অসদাচরণ এই টাইপের হয় সেক্ষেত্রেও বিবাদীরে কি করবে না, বাধ্য করবে না। 3 নাম্বারটা অনেকটা আপনার এই গয়ের মতোই, মানে সরি 3 নাম্বারটা ক্ষয়ের মতোই। ওই যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিতভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে, ওই যে ভুল ধারণার বশবর্তী হয়ে বা একই কথা ক্ষয়ের মতোই। যদি আপনি ভুলে ভুলে সম্মতি দিয়ে থাকেন এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি ইওর অনার আমি এটি ইন্টেনশনালি দেই নাই, ভুল ধারণার বশবর্তী হয়ে সম্মতিটা দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রেও আপনাকে বিবাদী হিসেবে বাধ্য করবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা 23, 24, 27, 28 থেকে কি শিখলাম? 23 হলো কাদের পক্ষে ডিক্রি দিবে, কয় শ্রেণী? 8 শ্রেণী। প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা কাদের পক্ষে ডিক্রি দিবে না, কয় শ্রেণী? 4 শ্রেণী। 24, 4 শ্রেণী। আর কাদেরকে বাধ্য করতে পারবে, কয় শ্রেণী? 27 কয় শ্রেণী? 5 শ্রেণী। আর কাদেরকে বাধ্য করতে পারবে না বা কাদের বিরুদ্ধে ডিক্রি দিবে না, কত? 3 শ্রেণী। কয় শ্রেণী? 3 শ্রেণী 28 দ্বারা। তো 23, 24, 27, 28 বুঝছেন? 23, 24, 27, 28। এখন আপনি যখন পড়তে যাবেন মেইন যে সমস্যাটা হবে এই লিখিত পরীক্ষা প্লাস প্রিলিমিনারিতে, মানে কিছু জিনিস মনে হয় যে একই টাইপের। কেমনে? যদি এইভাবে বলে যে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য কয়টা ক্ষেত্রে, কত ধারা? 12 ধারা। চুক্তিটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য নয় কয়টা ক্ষেত্রে? আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিবে না কয়টা ক্ষেত্রে? কত ধারা? 22 ধারা। আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি কাদের পক্ষে দিতে পারে, মানে কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে দিতে পারে? কত ধারা? 23 ধারা। কয় শ্রেণীর ব্যক্তি 12 ধারার ডিক্রি পাবে না? 4 শ্রেণীর। কত ধারা? 24 ধারা। ঠিক আছে। আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি কাজ করতে বাধ্য করতে পারে কয় শ্রেণীর ব্যক্তিকে? কত ধারা? 27 ধারা। আর কয় শ্রেণীর ব্যক্তিকে বাধ্য করতে পারবে না বা কোন কোন বিবাদীর বিপক্ষে ডিক্রি দিবে না? 3 শ্রেণী। কত ধারা? 28 ধারা। তো এটা জাস্ট আমি আপনাদের একটু মানে যাভাবে আছে সেইভাবে বলে দিলাম, বাট এখান থেকে অনেক পেঁয়াজ কিন্তু হয়। ঠিক আছে, আশা করি 23, 24, 27, 28 বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন দেখেন আমরা একটু প্রশ্নে চলে আসি, এগুলা ইনশাল্লাহ পারবেন। 3 নাম্বার প্রশ্নটা একটু দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 23 ধারা অনুসারে কত শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে? কত শ্রেণী ভাই? 8 শ্রেণী। তারপরে 4 নাম্বার দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 24 ধারা অনুসারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ করা যায় না, কয় শ্রেণী? 4 শ্রেণী। 5 নাম্বার প্রশ্নটা এটা আমরা আলাদাভাবে পড়ি নাই, বাট এখানে জানতে হবে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, আন্ডারলাইন করেন, নন পারফরমেন্স এক্সেপ্ট উইথ ভ্যারিয়েশন বিধানটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলছে? 26 ধারায়। তিনটে স্টার দেন। এবং 26 ধারা আমরা আছে না, এই নতুন বইতে আছে? আচ্ছা, না থাকলে একটু লিখে নিতে হবে 26 ধারা যে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। বলবো কেন, আপনার বইতেও আছে। আপনি সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্ন দেখেন, ওই যে ওই যা আছে তাই।
এটা পাইছেন? আপনার দিকে থেকে। নতুন বইতে পাইছেন? স্যার লেখা আছে আচ্ছা, আপনার নতুন বইতে লেখা না থাকলে একটু লিখে নেন। আমি বলি পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। পাইছেন? ব্র্যাকেটে লেখেন এ জায়গা পারফোর্সমেন্ট লেখা বানানটা ভুল আছে, এ জায়গা বলে নন এনফোর্সমেন্ট, নন ইএন, এনওএন তো নন লেখেন, তারপরে এনফোর্সমেন্ট লেখেন ইএন এফওআর সিই এমইএনটি, নন এনফোর্সমেন্ট except EXCEPT, except with variation, VARIATION, ভেরিয়েশন। তাহলে এটা ব্র্যাকেটে একটু লেখেন পাঁচটা ক্ষেত্রে, পাঁচটা ক্ষেত্রে লিখলে হবে। এটা হচ্ছে এরকম, আমি একটু বিস্তারিত বলার দরকার নাই, জাস্ট বুঝেন যে যে মামলা করছে বাদী, আদালত বাদীরে বলবে যে আগে তুমি তোমার চুক্তি, এই বিধানটা আছে এই বিধানটাকে চেঞ্জ করে আসো, তারপরে আমি বিবাদীরে বাধ্য করব বা কার্য সম্পাদন ডিগ্রি তুমি পাবা, বাট আগে তোমার চুক্তির শর্ত কি করতে হবে? চেঞ্জ করতে হবে, এটুক জানলেই হবে। আদালত বলবে যে চুক্তির শর্তাবলী পরিবর্তন ছাড়া কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া যাবে না। এটাই বলছে কত ধারায়? 26 ধারায়। কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। ধন্যবাদ। 6 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। যে সকল ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সমূহ সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, বিরুদ্ধে বলছে, কোন কোন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য? কত ধারায়? 27 ধারায়। এগেইনস্ট হুম কন্ট্রাক্টস মে বি স্পেসিফিক্যালি এনফোর্সড, কত ধারা? 27 ধারা। 7 নাম্বারটা দেখেন, যে পক্ষকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, মানে কারে বাধ্য করা যায় না বা কার বিরুদ্ধে দেওয়া যায় না, কত ধারায়? কয় শ্রেণী? আচ্ছা, না থাকলে সমস্যা নাই। এই 11 নাম্বার প্রশ্নটা দেখেন, একটা প্রশ্ন আছে, এটা আছে আপনাদের, দেখেন। ক, ক্ষয়ের নিকট একটি বাড়ি সুনির্দিষ্ট শর্ত এবং ভাড়ায় দিতে চুক্তিবদ্ধ হয়। খ, চুক্তির কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানায়। ক, ইহার পর খকে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের জন্য মামলা করে এবং ক্ষতিপূরণ লাভ করে। সে ক্ষতিপূরণের মামলা করে ক্ষতিপূরণ কি করছে? লাভ করে ফেলছে। এখন সে যদি কার্য সম্পাদনের মামলা করে, কার্য সম্পাদনের ডিগ্রি তারা দিবে কিনা বলে? দিবে না। কত? 24 গ মনে আছে? একবার যদি আমি ক্ষতিপূরণ পেয়ে যাই তাহলে আমি 12 ধারা মামলা করে আমার কোনো লাভ নাই। আদালত বলবে যে তুমি তো তোমার ক্ষতিপূরণ কি অলরেডি বুঝে নিয়েছো। বুঝতে পারছেন? এখন আমরা ওই যে একটা পেজ দিছিলাম ওই পেজে চলে আসেন, আজকে শেষ ধারা পেজ দিছিলাম না একটা, ওই পেজটায় চলে আসেন। আর আজকে তো কাটটা গেল না 40 মিনিট করে। জি কামরুজ্জামান সাহেব। স্যার এটা এই লিঙ্ক তো দিয়ে অনেক শক্তিশালী স্যার, 40 মিনিট পর তো কাটলো না স্যার। আচ্ছা, আর কাটবে না ইনশাল্লাহ, 1 মাস পর্যন্ত কাটবে না। জুমের পেইড ভার্সন কিনছি আর কি, এই কারণে 40 মিনিট পর আর কাটবে না। 30 ঘন্টা পর্যন্ত একটা না ক্লাস করা যাবে যদি কারেন্ট না চলে যায়। জি হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ। আপনার তো ওই যে পেইড ভার্সন কিনতে হবে, কিনলে নাইলে, হ্যাঁ এটা পেইডই তো, নাইলে তো 40 মিনিট পর পর কেটে যায়। গতকাল পেইড ভার্সন কিনছি আর কি। দেখেন তো, অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 ধারা 17 অনুযায়ী বছর থেকে বছর বা 1 বছরের বেশি মেয়াদি ইজারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটু বুঝেন, আমাদের যে রেজিস্ট্রেশন আইন আছে 1908 সালের, সেই আইনের 17 ধারায় বলছে যে যদি কোনো ইজারা চুক্তির মেয়াদ হয় 1 বছরের বেশি, ইজারা বুঝেন তো, লিজ, আপনি যদি কোনো জমি লিজ দেন, যে লিজের মেয়াদ কতদিন? 1 বছরের বেশি, তাহলে ওই লিজের চুক্তিটা অবশ্যই কি করতে হবে? নিবন্ধিত করতে হবে। কিন্তু দ্য স্পেসিফিক অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর গোল্ডেন 27 ক এই বিধানের ব্যতিক্রম। আমাদের
স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 27 কটা ওই রেজিস্ট্রেশন আইনের ব্যতিক্রম। এখানে কি বলছে? ধারা 27 কয়ের বক্তব্য অনুযায়ী স্থাবর সম্পত্তির ইজারা প্রদানের লিখিত চুক্তির পক্ষগণ দ্বারা বা তাদের পক্ষে স্বাক্ষরিত হয়েছে এবং এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও তা রেজিস্ট্রি করা হয়নি, এরূপ চুক্তির ক্ষেত্রে চুক্তির যে কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করতে পারবে। মানে এই জায়গা বলতেছে যে ধরেন একটা ইজারা চুক্তি, সেটা 1 বছরের কম হোক অথবা বেশি হোক, এটা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ওই 12 ধারার মামলা করা যাবে। এজন্য ইজারা চুক্তিটা কি হওয়ার দরকার নাই, নিবন্ধিত হওয়ার দরকার নেই। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ক ধারা অনুযায়ী, 21 কত ক, শুধুমাত্র এই 12 ধারা মামলা করতে হলে কোন চুক্তিটা নিবন্ধিত হইতে হবে? তাও কোন সম্পত্তির? স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি। যদি স্থাবর সম্পত্তির ইজারা চুক্তি হয় তবুও সেটা কিসের দরকার নাই? নিবন্ধনের দরকার নাই। সেম কথাটাই বলতেছে কত ধারায়? 27 ক। 27 ক একটু পড়ি দেখেন যে মামলার বাদী হিসেবে ইজারাদাতা দাবি করে যে সে চুক্তিটি আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট অর্পণ করেছে, বাট সে দেখাবে যে ইওর অনার যে আমি এই যে ইজারা যে আমি দিয়েছি, এই ইজারা দিছিলাম 10 বিঘা, 10 বিঘার দখল আমি অলরেডি যে ইজারা নেছে তারে কি বুঝাই দিছি, বা 5 বিঘার দখল তারে আমি বুঝাই দিছি। নিবন্ধনের দরকার নাই, কিন্তু দেখাইতে হবে ইজারার দখল আমি তাকে কি বুঝাই দিছি। এখন দখল বুঝে পেয়ে সে এখন আর ইজারা নিতে চাচ্ছে না, তাই তারে আমি মামলা তো করছি তারে ইজারা যাতে নেয়, এজন্যই তো। জি, মামলার বাদী হিসেবে ইজারা গ্রহীতা দাবি করে যে সে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে বা দখল অব্যাহত রেখেছে এবং চুক্তি অনুসারে কিছু কাজ করেছে। একটু বুঝাই আপনাদের ভাই, না বুঝলে আপনার একটু আপনি বুঝতে সমস্যা হবে। এটা একটু দেখেন, ক নাম্বার অপশনে দেখেন যে মামলার বাদী হিসেবে ইজারা দাতা, এটা গোল দেন, ইজারা দাতা। আর খ নাম্বারটা একটু দেখেন, মামলার বাদী হিসেবে গোল দেন ইজারা গ্রহীতা। এখানে দুইটা প্রেক্ষাপট, একটু বুঝেন কেমনে। যে আমি 10 বিঘা জমি ইজারা দিতে চাইছি রুবেলকে, এখন আমাদের মধ্যে বায়না চুক্তি সম্পাদিত হয়েছে, হওয়ার পরে রুবেলরে আমি এই ইজারা মানে ইজারা দেওয়ার যে আমাদের বায়না চুক্তি হয়েছে, রুবেলরে আমি অলরেডি 5 বিঘার দখলও কি দিয়ে দিছি। এখন রুবেল বলতেছে যে আপনার জমি আমি ইজারা নিব না, তাহলে এই জায়গায় কার্য সম্পাদনের মামলা করবে কে বলেন তো? আমি হলো ইজারা দাতা, এবং আমি কার্য সম্পাদনের মামলা করব কিসের জন্য? যাতে রুবেল যাতে ইজারা নাই। তখন আমরা দেখাইতে হবে যে ওনার যে আমি ইজারা দাতা, যদিও আমার চুক্তিটা নিবন্ধিত না, বাট ইজারা গ্রহীতারে আমি দখল অলরেডি কি দেখেন বুঝাই দিছি। এবার ক অপশনটা পড়েন, এবার বুঝবেন। মামলার বাদী হিসেবে ইজারা দাতা দাবি করে যে, মানে যে ইজারা দিছে সে দাবি করে যে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট অর্পণ করেছে। বুঝতে পারছেন এবার? আর যদি যে ইজারা দিছিল সে চুক্তির পর বলতেছে যে না, ধরেন আমি বলতেছি রুবেল, না রুবেল আপনার স্বভাব চরিত্র ভালো না, আপনি মারামারি করে বেড়ান, আপনারে আমি ইজারা দেব না, তাহলে এই জায়গায় কিন্তু দেব না বলতেছি, বাট অলরেডি রুবেলের আংশিক দখল কিন্তু আছে, তাহলে এই জায়গায় মামলা করবে কে? রুবেল। রুবেল বলবে যে রনার যদিও চুক্তিটা নিবন্ধিত না, বাট এই যে দেখেন আমি ইজারা গ্রহীতা হিসেবে অলরেডি আমি আংশিক দখলে আছি। এবার পড়েন এটা খ, মামলার বাদী হিসেবে ইজারা গ্রহীতা মানে রুবেল দাবি করে যে সে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে বা দখল অব্যাহত রেখেছে এবং চুক্তি অনুসারে কিছু কাজ করেছে। বুঝতে পারছেন? তার মানে এক ক্ষেত্রে বাদী হচ্ছে কে? ইজারা দাতা, আর এক ক্ষেত্রে বাদী কে? ইজারা গ্রহীতা। বাট উভয় ক্ষেত্রেই দেখাইতে হবে যে সে কিছু অংশ দখলে রাখছে। উল্লেখ্য যে প্রতিদানের মাধ্যমে হস্তান্তর গ্রহীতা যদি চুক্তি বা এর আংশিক কার্য সম্পাদন সম্পর্কে না জানে তাহলে এ ধারার কোনো কিছু উক্ত এই লাইন দরকার নাই, এত বুঝতে গেলে ঝামেলা, একটু কেটে দেন, দরকার নাই। জাস্ট আমি 27 কতে আমি একটা কথা মনে রাখবো যে সম্পত্তির ইজারা চুক্তি নিবন্ধিত হওয়ার দরকার আছে নাই, বাট কি হতে হবে মানে দখল আংশিক করতে হবে। আর এখানে একটা জিনিস স্টার্ট দিয়ে লেখেন, লিখিত হইতে হবে। লিখিত, এই চুক্তিটা অবশ্যই কি হইতে হবে? লিখিত হইতে হবে, এবং ওই লিখিত স্বাক্ষরিত, এবং ওই আপনার দখল আংশিক
নিতে হবে। এক্ষেত্রে নিবন্ধিত না হইলে সমস্যা নাই। চুক্তিটা দাখিল না, কিছু লিখিত দেবে। আপনি ওরকমই করবেন। লেখা আছে। চিত্রে লিখিত আপনাদের নতুন বইতে লেখা আছে, সমস্যা নেই। তো দেখেন, আমরা এই যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধ্যায়টা শেষ করলাম, এটাই হলো আমাদের সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের সবচেয়ে বড় অধ্যায় এবং মোটামুটি পেঁচালা অধ্যায়। কি কি 12 থেকে 30। তো 12 থেকে 30 এর মধ্যে একটা ধারা আমরা পড়বো না, সেই ধারাটা হলো 30 ধারা। আর যার দরকার আছে সেই পড়ে নেবেন, আমি 30 ধারা পড়াই না। ওই জায়গা আমাদের তানবীর পড়তো, ওই যে ফটকা তানবীর। জি জি লিখিত হবে এবং স্বাক্ষরিত হতে জি। তাহলে আমরা দেখেন এবং স্বাক্ষরিত দেবে। ইজারার ক্ষেত্রে 27 শুধু ইজারা চুক্তির ক্ষেত্রে 27 কম। তাহলে আমরা 12 থেকে 29 ধারা পর্যন্ত কোন ধারা কিন্তু বাদ নাই, বাদ আছে শুধু কত 30 ধারা আমার দরকার নাই। চিত্রে লিখিত জি, দেবে, স্বাক্ষরিত দেবে। তানবীরের জন্য বা যারা অবাধ্য স্টুডেন্ট তাদের জন্য। আর অবাধ্য যারা হয় তাদের পরিণতি, শেষ পরিণতি ভালো হয় না। লিখিত দেবে, স্বাক্ষরিত দেবে। জি ভাই। হুম হ্যাঁ পক্ষগণ জি। আসলে আছে কি 30 ধারা। কোন ধারা? 30 ধারা হ্যাঁ আছে আছে আছে। আছে। 30 ধারা 2টা লাইন, ওই যে আপনার পত্তনের কথা বলছে আর কি। যাই হোক শুনেন, মনে করেন তো আমাদের এই আজকে পরীক্ষা নিতে চাইছিলাম বাট দেরি হয়ে গেছে আপনাদের, আজকে আর নিচ্ছি না, আগামী দিন পড়ে আসবেন ভালোভাবে। আর আমাদের সুনির্দিষ্ট প্রতিকায় আগামী দিন ইনশাল্লাহ ওই যে ইয়া থেকে শুরু হবে, দলিল সংশোধন, দলিল বাতিল। এখন কিন্তু আর খুব বেশি লাগবে না, আর 2 দিন হয়। লাগলে 2 দিন করলে সুনির্দিষ্ট প্রতিকায় আমাদের শেষ। আগামী দিন ক্লাস টেস্ট থাকবে ইনশাল্লাহ। কালকে 31 থেকে জি, আজকে রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন? কারণ সাহেব বলিয়া স্যার ছিল স্যার, বলেন বলেন। 24 ধারায় যে ক নাম্বারটা, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, হ্যাঁ আমি ইউনিলিভারের এজেন্ট হিসেবে একটা চুক্তি করলাম, মানে আমি বললাম যে ইউনিলিভার আপনার জমি কিনছে, পরে বললাম আচ্ছা, যে আপনার কথা তো আমি বুঝতেছি আমার না, নামটা আপনি দিলাম। দয়া করে আমার আজকে স্পিকার আনি নাই, আপনি একটু আমাদের গ্রুপে একটু মেসেজ দেন, ভয়েস মেসেজ দেন, আমি ওই জায়গায় উত্তর দেবো বা বুঝাই দেবো, রাতের মেসেজ, সমস্যা নাই। এখন ওই বুঝতে পারতেছি না। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। ঠিক আছে স্যার। স্যার আপনি কি স্যার এই 23, 24, 25, 26, 27 এবং স্যার কি 18 ধারা পড়াইছেন খালি স্যার? আজকে পড়াইছি 18 ধারা, 25 ধারা, 23, 24, 27, 28, আমি ছিলাম স্যার। আর আপনার স্যার এটা নতুন ভার্সন তো স্যার, আমরা স্যার ঢুকতে অনেকক্ষণ সময় লাগছে স্যার। যাক, ঢুকতে পারছেন তো? হ্যাঁ জি স্যার। স্যার এইটাই তো এখন থেকে স্যার, তাই না হ্যাঁ স্যার? এটাই এখন থেকে, আগামী 1 মাস এটাই ইনশাল্লাহ। জি স্যার, আদাব একটাই। স্যার। তো রাতে ক্লাস হবে 10টা ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।